সাল 2000-2001। তখন আমি আমার দাদুর বাড়ি নরসিংদী জেলার একটা থানায় অর্থাৎ চর লক্ষ্মীপুরে ছিলাম। আমাদের বাড়ির দুই পাশে নদী, মাঝে চরের মতো একটা এলাকা। বর্ষাকালে নদীর পানি আমাদের ঘরের পেছন পর্যন্ত আসতো। আমাদের ঘরের সামনে আমার দাদু আর কাকার ঘর, এরপর মাটির রাস্তা, রাস্তা থেকে কিছুটা নিচে ফসলের মাঠ, এরপর আবার নদী। বর্ষাকালে নদীর পানি রাস্তা পর্যন্ত আসে। আমার বাবা ঢাকায় ব্যবসা করতেন। 2-3 মাস পর পর তিনি বাসায় আসতেন। তখন বর্ষাকাল, বাবা আমার জন্য ঢাকা থেকে ছোট ছাতা কিনে নিয়ে বাড়িতে আসেন। বিকেলে আমার বাবাকে দোকান থেকে কিছু জিনিস আনার কথা বললে উনি বাজারে চলে যান। আমাদের বাড়ি থেকে বাজার 5 মিনিটের হাঁটা পথ। বাবা যাওয়ার পর থেকে বৃষ্টি শুরু হয়। মা ঘরে শুটকি পিঠা তৈরি করছিলেন, আমার কাকারা পিঠা খাচ্ছে। আমি বারবার দরজা খুলে বাইরে দেখছি বৃষ্টি কমেছে কিনা, বাবা আসলো কিনা। সন্ধ্যা হয়ে গেছে, তবুও বাবা আসছেন না দেখে আমি ছাতা নিয়ে রাস্তায় চলে আসি। রাস্তার অপর পাশে ছিল বড় দুটি তুলা গাছ আর বাঁশঝাড়। সেই দুই পাশের বাঁশঝাড়গুলো রাস্তার উপর এমনভাবে পড়েছিল যেন দিনের বেলাতেও রাস্তা অন্ধকার দেখায়। আমি তুলা গাছের নিচে দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করছি। তখন দেখি সাদা কাপড় পরা 3-4 জন লোক আমার দিকে এগিয়ে আসছে, যাদের মাথা ছিল বাঁশঝাড়ের ওপরে। আমি শুধু তাদের পা দেখতে পেয়েছি। মাথা দেখার জন্য ওপরের দিকে তাকিয়ে থাকি। ছোট ছিলাম, তাই জিন ভূত কি বুঝতে পারতাম না। দেখতে দেখতে পাগুলো আমার সামনে চলে আসে, আমার থেকে ঠিক 10 কি 15 হাত দূরে। আমি তখন ওপরের দিকে তাকিয়ে তাদের মাথা দেখার চেষ্টা করছি। তখনই আমার কাকা এসে আমাকে কোলে তুলে নেয়। আমি কাকাকে পাগুলোর দিকে তাকাতে ইশারা করি, জিজ্ঞেস করি, কাকা, লোকগুলো কত বড়, মাথা দেখা যায় না। কাকা রাস্তার দিকে তাকিয়ে বলে, আম্মু, ওখানে তো কেউ নেই, তুমি কি দেখেছো? আমি বারবার কাকাকে দেখানোর চেষ্টা করি, কিন্তু কাকা বলে সেখানে কেউ নেই। এরপর কাকা আমাকে কোলে নিয়ে ঘরে চলে আসে। আমি জানি না সেদিন কি দেখেছি, আর কাকা না আসলে আমার সেদিন কি হতো। ঘটনা 2, সাল 2025, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ, স্থান কিশোরগঞ্জের কটিয়াদি থানা। আমার শ্বশুর বাড়ির বর্ণনাটা দিয়ে নেই, তাহলে ঘটনা বুঝতে সুবিধা হবে। আমার শ্বশুর বাড়ির ভিটা উত্তর দক্ষিণে লম্বা। বাড়ির উত্তর দিকে একটা পাকা ঘর, আর পেছনে কোনো বাড়ি ঘর নেই, পানির বরজ, ফসলের মাঠ। দক্ষিণ দিকে একটা পাকা ঘরের সামনে রাস্তা, রাস্তার অপর পাশে নদী। উত্তর দিকের ঘরে আমার শ্বশুর শাশুড়ি, আর দক্ষিণ দিকের ঘরে আমি ও আমার স্বামী থাকি। আমার স্বামী চাকরি সূত্রে ঢাকায় থাকে। আমার শ্বশুর শাশুড়ির ঘরে আমি ঘুমাই। আমি ভূত.com শুরুর দিকের এপিসোডগুলো মিস করার কারণে ইউটিউব থেকে ডাউনলোড করে শুনতাম। রমজান মাসের আর কিছুদিন বাকি, তাই বাড়িঘর পরিষ্কারে এতটাই ব্যস্ত ছিলাম যে 3 দিন ধরে ভূত.com শুনতে পারছি না। 4র্থ দিন আমি পাখা চালু করে পাতলা কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম। ঘুমের মধ্যে আমি অনুভব করি আমার খাট কাঁপছে। আমার ঘুম হালকা হয়ে যায়। আমি চোখ বন্ধ অবস্থায় প্রথমে ভূমিকম্প মনে করে শুয়ে থাকি, কিন্তু তখনও খাট কাঁপছিল। অনেক সময় ধরে খাট কাঁপার কারণে আমি সজাগ হয়ে যাই, আর চোখ বন্ধ অবস্থায় চিন্তা করি, এত সময় ধরে তো ভূমিকম্প হওয়ার কথা নয়, খাট কাঁপছে কেন? আমি তখন পুরোপুরি সজাগ হয়ে যাই। আমার মনে হয় আমার পায়ের দিকে ডান পাশে কেউ বসে আছে, আর মাদ্রাসার বাচ্চারা পড়ার সময় যেভাবে শরীর দুলিয়ে দুলিয়ে পড়ে, ঠিক সেইভাবে শরীর দুলাচ্ছে, যার জন্য খাট কাঁপছে। আমি আস্তে করে কম্বল সরিয়ে আমার চোখ দুটো বের করে বাইরে দেখি কি হচ্ছে। আমি কম্বলের নিচ থেকে বাইরে তাকিয়ে দেখি ঘরের লাইট অন করা, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি লাইট অফ করে শুয়েছিলাম। আমার পায়ের কাছে কেউ বসে আছে। আমার মনে একটু ভয় কাজ করছে, তবুও আমি চোখ বন্ধ করে আস্তে করে কম্বল দিয়ে মুখটা ঢেকে ফেলি। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করি, কিন্তু 3টা আয়াত পড়ার পরে আমার সারা শরীর অবশ হয়ে যায়। আমি আর কিছু মনে করতে পারছিলাম না। আমার কোনো সূরা মনে আসছিল না। আর তখনই আমার মনে হয় অবয়বটা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, তার চোখ দুটো আগুনের মতো লাল। আমি তার নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছি। তার নিঃশ্বাস এত গরম ছিল, আমার মনে হলো কম্বলের ভেতরে কেউ আমার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। ভয়ে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। শরীর অবশ হয়ে যাওয়ার কারণে আমি নড়াচড়াও করতে পারছিলাম না। কিছু সময় পর আমার খাটের কাঁপুনি বন্ধ হয়ে যায়, আমার শরীরও স্বাভাবিক হয়ে যায়। আমি এতটাই ভয়ে ছিলাম যে কম্বলের নিচ থেকে মাথা বের করার সাহস পাচ্ছিলাম না পাশে থাকা শ্বশুর
শাশুড়িকে ডাকতে, অর্থাৎ পাশের ঘরে থাকা শ্বশুর শাশুড়িকে ডাকতে। এভাবে কিছু সময় পার হয়ে যাওয়ার পরে কিছুটা সাহস সঞ্চয় করে আমি লাইট অফ করি এবং অন্ধকারে তখন আর কিছু দেখা যায় না। আমি আমার শ্বশুর শাশুড়িকে ডাক দিই, কিন্তু ওনাদের রুম থেকে কোনো সাড়া আসে না। আমি ভয় পাই এটা ভেবেছে আমি শাশুড়িকে ডাক দেওয়ার পরেও অবয়বটা আবার রেগে যাবে না তো। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে আমার শাশুড়িকে ডাক দিই আর চিন্তা করি উনি আমার ডাক শুনে সজাগ যদি হয়ে যায় তাহলে অবয়বটার আমার কোনো ক্ষতি করতে পারবে না। এভাবে 3 বার ডাক দেওয়ার পরে শাশুড়ি সাড়া দেয়। আমি তখন ওনাকে আমার রুমে এসে লাইট অন করতে বলি। উনি লাইট অন করে দিয়ে কি হয়েছে জিজ্ঞেস করেন। আমি লাইট অন করতে বলি। উনি লাইট অন করলে আমি স্বপ্ন দেখেছি বলে জানাই। উনি আমার সঙ্গে থাকতে চান। আমি মানা করে দেই, লাইট অন থাকলেই হবে, ভয় পাবো না। কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, এটা স্বপ্ন ছিল না, পুরো ঘটনাটা আমি সজাগ থাকা অবস্থায় দেখেছি। পরদিন সবাই ঘটনা শুনে আমাকে অনেক বকা দেন, এই বলেছে আমি ভূতের গল্প শুনি তাই এমন হয়েছে। আমি যেন এসব আর না শুনি। আমি তখন মজা করে সবাইকে বলি, এতদিন ধরে ভূতের গল্প শুনি, 3 দিন ধরে শুনছি না, তাই ভূত এসেছিল আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বলেই তিনি তার আমার ফুপুর মেয়ের নাম মারিয়া। তখন সে তার মায়ের পেটে ছিল। তখন থেকে মারিয়ার প্রতি কোনো না কোনো সাপের ঘৃণা ছিল। মারিয়া বহুবার স্বপ্নে এমন দেখেছে যে সে গর্ভে থাকা অবস্থায় তার মা নাকি ভুল করে একটি সাপ মেরে ফেলেন, কিন্তু তার মায়ের এমন কিছু মনে নেই। তারপর মারিয়ার অবস্থার অবনতি হতে থাকলে তার মা বুঝতে পারেন তিনি আসলেই হয়তো এমন কোনো কাজ করেছেন, কারণ তার অভ্যাস ছিল সাপ মারা। এখন তিনি বুঝতে পারেন তিনি সাপ ভেবে যা মেরেছিলেন তা আদতে সাপ ছিল না। এই সাপ মারার পর থেকে মা বিভিন্ন সময় অসুস্থ থাকতেন। মারিয়া জন্মের পর থেকে নানা রকম অসুখে ভুগত। 2-1 দিন পরপরই মারিয়াকে ডাক্তারের কাছে নিতে হতো। খাওয়া দাওয়ায় তেমন রুচি ছিল না। ছোট থেকে নানা কিছু স্বপ্নে দেখত। রাতে দিনের বেলায় সবকিছু ভুলে যেত। স্বপ্ন নিয়ে তেমন ভাবনাও ছিল না মারিয়ার। ধীরে ধীরে সেই স্বপ্নই আবার মারিয়াকে সুস্থ হতে সাহায্য করেছে। যখন থেকে স্বপ্ন মনে থাকতো তখন পরিবারের সাথে এগুলো বলতো। ছোটবেলা থেকেই মারিয়ার বেশ মন খারাপ থাকতো আর মেজাজও গরম থাকতো, কাউকে সহ্য করতে পারতো না, এমনকি তার মাকেও না। এভাবে চলতে থাকে কয়েক বছর। যখন মারিয়া 10ম শ্রেণীতে পড়ে তখন বাসায় নানা রকমের স্বপ্নের কথা বলতো সে। তখন স্বপ্ন দেখলে তার মনে থাকতো। মারিয়া স্বপ্নে সাপ দেখত রোজ, তার ক্ষতি করতো না তারা। আরও দেখতো সাপেরা তাকে নিয়ে এমন কোথাও যাচ্ছে যেখানে সে আগে কখনোই যায়নি। তার খুব ভালো লাগতো, তাই পরে এসব কথা কাউকে বলতো না। এভাবে সাপের প্রতি তার মায়ের চেয়েও বেশি আকর্ষণ তৈরি হয় তার। সাপ, কবুতর, কুকুর, পেঁচা ইত্যাদি দেখত সে স্বপ্নে। আরও কয়েক বছর পর মারিয়াকে তাদের বাড়ির সামনে এক ফকিরের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি মারিয়াকে দেখে বলেন তার সাথে খারাপ জিন আছে। তিনি মারিয়াকে তাবিজ দেন, একটি গলায় এবং অন্যটি হাতে পরার জন্য। মারিয়াকে পানি পড়া ও তেল পড়াও দেয়া হয়। এভাবে চলতে থাকে 1 মাস পর্যন্ত। তার কোনো পরিবর্তন এলো না। এরপর তাদের এলাকার ইমাম সাহেবকে তাদের বাসায় ডেকে নিয়ে আসা হলো। তিনি মারিয়ার কথা শুনে ভাবলেন হয়তো মারিয়া খারাপ স্বপ্ন দেখে, তাই ভয় পেয়ে সে এমন আচরণ করছে। কিন্তু সব কথা শোনার পর মারিয়াকে পানি পড়া, মধু ও তাবিজ দেন। সাথে সাথে দুপুর 12টার আগেই তার দেয়া পানি পড়া দিয়ে গোসল করাতে বলেন আর ভর দুপুরে কোনোভাবেই বাইরে যেতে মানা করেন। এইসব নিয়মকানুন মেনে চলার পর কিছুদিন স্বপ্নে সে সাপ দেখল না, তবে তার শারীরিক দুর্বলতা তখনও কাটেনি। একদিন হঠাৎ করেই মারিয়ার শরীর থেকে তাবিজ পড়ে যায়। কোথায় কখন পড়ে যায় সে কিছুই মনে করতে পারে না। এভাবে সময় কাটতে থাকে। কিছুদিন মারিয়ার অবস্থা আরও খারাপ হয়ে যায়। এরপর মারিয়াকে মাদ্রাসার এক হুজুর দেখানো হলো। তিনি মারিয়ার সব সমস্যার কথা শুনে মারিয়াকে পানি পড়া ও সরিষার তেল পড়া দিলেন এবং 10টি কাঁচের প্লেটে কিছু লিখে দিলেন যেগুলো ধুয়ে পান করতে হবে। এইসব মেনে চলার পরেও তার অবস্থা খারাপের দিকেই যাচ্ছিল এবং প্রায় সময় মারিয়া অজ্ঞান থাকে। এইসব নিয়ম কানুন মারিয়ার আম্মু তার চাচা করিয়েছেন। পরে তাদের কাছ থেকেই মারিয়া এসব শুনেছে। তার চাচার মাধ্যমে মিরপুরের এক কবিরাজের সন্ধান পাওয়া যায়। তিনি জানান তিনি দূর থেকেই নামের ওপর চিকিৎসা করতে পারবেন। মারিয়ার সুস্থতার জন্য পরিবারের সবাই এতটাই ব্যাকুল ছিল যে যে যাই বলতো তাই মানার চেষ্টা করত।
তিনিই পথ্য দেন যে ঘর থেকে 1 মাস বের হওয়া যাবে না, ঘরে গোসল থেকে শুরু করে যাবতীয় কাজ করতে হবে, আর তার দেয়া মাটির হাঁড়ি ভেঙে পানি পান করতে হবে এবং গোসল করতে হবে। সবকিছু ঠিক মতো করা হলেও মারিয়ার কোনো উন্নতি হলো না। কবিরাজের সাথে যোগাযোগ করা হলে তিনি বললেন তিনি জিনদের আটকানোর বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু তারা কোনো কথাই শোনে না, বরং জিনেরা তাকে মারধর করে অসুস্থ করে ফেলেছে এখন। এরপর কবিরাজ মহাশয় সাফ বলে দিলেন মারিয়ার চিকিৎসা তিনি আর করতে পারবেন না। তিনি অন্য এক কবিরাজের খোঁজ দিলেন। ওই কবিরাজ অগ্রিম টাকা ছাড়া কাজ করেন না, আর কাজ না হলে নাকি টাকা ফেরত। তার দাবি ছিল নদীর 7 ঘাটের পানি লাগবে এবং নদীতে সবার আগে জোয়ার যে আসে সেই নদীর পানি লাগবে, আর কিছু রক্তজবা আর আম পাতা। একটি মাটির হাঁড়িতে এগুলো ডুবিয়ে নিয়ে আসতে হবে। তিনি দূর থেকে জিন দ্বারা সেই হাঁড়িতে ঝাড়ফুঁক করবেন, কিন্তু এসব করার পরেও মারিয়ার কোনো উন্নতি হলো না। এরপর কিছুদিন চিকিৎসা বন্ধ ছিল। হঠাৎ একদিন মারিয়ার আব্বু পুরান ঢাকার এক কবিরাজের সন্ধান পান। তার কাছে যাবার পর তিনি মারিয়াকে দেখে হাসলেন এবং মাথায় হাত রেখে বললেন সে নাকি রূপ ধারণ করে। এই সময় মারিয়ার জ্ঞান ছিল না। মারিয়া পরে বড়দের কাছ থেকে সব শুনেছে। সেখানে এক মহিলার ওপর জিন হাজির করা হয়। এরপর মারিয়ার হাত দেখে বলে তাকে জাদুকরি জিন ধরেছে। সে সবসময় মারিয়াকে জাদু করে, মারিয়ার চিকিৎসার যাবতীয় কার্যক্রম নস্যাৎ করে দেয়। তিনি মারিয়াকে কিছু কাজ করতে বললেন। চলে গেল আরো কিছুদিন। দিন যত যাচ্ছিল মারিয়া তার পরিবার থেকে ততই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। অবশেষে মারিয়াকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হলো। পরীক্ষা নিরীক্ষা শেষে তারা মারিয়াকে কাউন্সেলিং করতে বলেন। এটা বেশ ব্যয়বহুল ছিল, তবুও ফুপু মারিয়াকে কাউন্সেলিং করান বেশ কিছুদিন। ডাক্তাররা মারিয়াকে মানসিক রোগী ভেবে ঘুমের ওষুধ দিতেন। এই ওষুধ খেলে দিনের অর্ধেক সময় পর্যন্ত মারিয়া ঘুমিয়ে কাটাতো। 2 মাস খাওয়ার পর ঔষধ খাওয়া বন্ধ করে দেয়া হয়। এরপর তার চাচার মাধ্যমে ফুলবাড়িয়ার এক কবিরাজের সন্ধান পাওয়া যায়। তার চিকিৎসা পদ্ধতি একটু ভিন্ন। তার কথা শুনে মনে হলো মারিয়াকে সুস্থ করা তার জন্য কোনো বিষয়ই না। তিনি কত রাজা উজির মেরেছেন এই গল্পই তিনি শোনাতে লাগলেন। তারপর কবিরাজ মারিয়াকে ভরসা দিলেন যে মারিয়াকে তিনি সুস্থ করে তুলবেন। তিনি বোঝালেন তার ঘরেও মা বোন আছে, তাই তিনি মারিয়ার ওপর জিন হাজির করবেন না, কারণ জিন হাজির হলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তাই তিনি বাড়ির কয়েকজন ছেলে মেয়েকে ডাকলেন এবং তাদের উপর জিন হাজির করালেন। তিনি তাদের এমনভাবে প্রশ্ন করতে লাগলেন যার উত্তর হ্যাঁ না দিয়ে দেয়া যায়। এইরকম কাজকর্মে সবাই কিছুটা আশ্বস্ত হলো। তবে তাদের সাথে চাচা গিয়েছিলেন। তিনি বললেন তার ওপরে জিন হাজির করাতে। এতে কবিরাজ তাদের নানা ধরনের ভয় ভীতি দেখাতে লাগলেন, যেমন জিন হাজির হলে তার ক্ষতি হতে পারে, এই সব আর কি। সবাই ভয় পেয়ে তার কথায় সম্মত হলো। তারপর মারিয়াকে অনেক কিছু জিজ্ঞেস করতে লাগলেন। এক পর্যায়ে মারিয়ার কথা শুনে বললেন মারিয়া নাকি অসংখ্য মিথ্যা কথা বলছে, কিন্তু মারিয়া তো জানতো তার সাথে কি হতো। এরপর কবিরাজ মারিয়াকে খুব ধমকাতে লাগলেন এবং বারবার মারিয়াকে মিথ্যুক বলছিলেন। এরপর তিনি মারিয়ার সাথে থাকা জিনকে আটকে ফেললেন এবং একটা পরী এসে নাকি সেই জিনকে খেয়ে ফেলেছে। কাজ শেষ হবার পর বললেন আমাদের কাছে তিনি কোনো পারিশ্রমিক নেবেন না, কিন্তু তার ভক্তদের জন্য টাকা দিতে হবে। আরও বললেন মারিয়ার জানের সদকা দিতে হবে আর কবিরাজের গুরুকে খুশি করতে হবে। মারিয়াকে সুস্থ করার জন্য তার আব্বু তার সব কথা মেনে নিলেন এবং নগদ 10,000 টাকা দিয়ে দিলেন। এছাড়াও মারিয়াকে কয়েক পদের পাতা দেন। এগুলো পানিতে গরম করে গোসল করতে বলেন। সাথে চিনি পড়া দেন খাওয়ার জন্য। মেশিনে ভাঙানো প্রথম সরিষার তেল দেন। হাতে বাঁধার জন্য তাবিজও দেন। তালের আঁটি দেন। আরও কিছু নিয়ম মেনে চলতে বলেন। তারপর তাদের বাসায় ফিরতে বেশ রাত হয়ে যায়। রাতটা ভালোই ছিল। মারিয়া গোসল করে খাবারও খায়, কিন্তু পরদিন ঘটে মারাত্মক এক ঘটনা। মারিয়া নাকি নিজেই নিজের গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি নিতে চেয়েছিল। মারিয়াকে নাকি কেউ ফিরিয়ে রাখতে পারবে না। এত কিছু তার ফ্যামিলি আর সহ্য করতে পারছিল না। এভাবে কেটে যায় প্রায় 4 দিন। এই 4 দিন পর হঠাৎ তাদের বাসায় এক ফকির এসে ভিক্ষা চান। সময়টা দুপুর। হঠাৎ আমার ফুপুকে ডেকে বলেন তোদের বাসায় অনেক সমস্যা, খুব শক্তিশালী কিছু একটা এখানে আছে। এই বলে সাতক্ষীরা জেলার কোনো একটা অঞ্চলের খুব পরহেজগার একজন মওলানার ঠিকানা দিয়ে তিনি চলে যান আর বলেন এখানে গেলে ইনশাল্লাহ তোদের সমস্যা ঠিক হয়ে যাবে। ঠিকানা পেয়ে আমরা আর দেরি না করে পরদিন সকালবেলা সেখানে চলে যাই মারিয়াকে নিয়ে। তারপর মারিয়াকে সে দেখে বলে
আপনারা বাসায় যান, আমি আজ সন্ধ্যার পরে আপনাদের বাসায় আসব। যেই কথা সেই কাজ। সন্ধ্যার সময় সেই মওলানা আর তার হাফেজ দুই ছাত্র আমাদের বাসায় এসে উপস্থিত হয়। ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে, আগরবাতি জ্বালিয়ে মারিয়াকে সামনে বসিয়ে সেই জিন তার শরীরে ভর করে তারা রুকাইয়া শুরু করেন। প্রথম দিকে টানা ৬-৭ ঘন্টা রুকাইয়া করা হয়েছে। জিন ছাড়তে চায় না। রুকাইয়া করার সময় নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যেত, যেমন শ্বাসকষ্ট, দাঁতে দাঁত লেগে যাওয়া, ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস নিতে চেষ্টা করা, গোঙানি ইত্যাদি। দ্বিতীয় দিনে রুকাইয়া শুরু করার সময় মারিয়াকে বলা হলো কালেমা পড়তে। মারিয়া কালেমা পড়ার চেষ্টা করতেই জিন এসে মারিয়াকে অজ্ঞান করে দিল। সাথে সাথে এক হাফেজ সাহেব রুকাইয়া শুরু করলেন। ঘণ্টাখানেক রুকাইয়া করার পর তিনি কিছুটা ধাতস্থ হলেন। এইভাবে সপ্তাহখানেক ধরে প্রতিদিন মারিয়াকে রুকাইয়া করা হতো। পরের দিক তার সমস্যা অনেক কমে আসে। পরে মারিয়া নিজে নিজেই রুকাইয়ার আয়াতগুলো পড়তে পারত। আবার গরুর গোশত খাওয়া শুরু করলো, নামাজ নিয়মিত পড়া শুরু করলো। আস্তে আস্তে স্বাভাবিক জীবনযাপন শুরু হয়ে গেল। আমার নাম মোহাম্মদ রিজওয়ান হোসেন রিফাত। আমি বর্তমানে ঢাকার বালুঘাটে অবস্থান করছি। পড়ালেখার ব্যস্ততার কারণে স্টুডিওতে আসা সম্ভব না, ইমেল করছি তাই। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনায় আসি। ঘটনাটি আমার আম্মুকে নিয়ে। ঘটনাটি ঘটে যখন ক্লাস 1-এ পড়ি আমি। ঘটনার স্থান চট্টগ্রামের রামপুর নামক এলাকায়। আমার বাবা একজন বিমান বাহিনীর কর্মকর্তা। তো বাবাকে কোনো একটা ইম্পর্ট্যান্ট কাজের জন্য অন্য দেশে যাওয়ার প্রস্তাব করা হয়। বলে রাখা ভালো যে আমরা সেইবার চট্টগ্রামে নতুন। আমার মা বাবাকে বললেন যে, আমরা এখানে নতুন, তোমার কোথাও যাওয়া লাগবে না। আমার বাবা বলেন, যেহেতু দরকারি কাজ, তাই যেতে হবেই। আমার মা কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকেন। তো 2 দিন পরেই আমার বাবা তার দরকারি কাজে বিদেশে চলে যান। কয়েকদিন ধরে আমাদের দিন ভালোই কাটছিল, কিন্তু তার 1 সপ্তাহ পরেই শুরু হলো মূল ঘটনা। ঘটনার দিন আমি বিকেলে খেলা করে বাসায় আসছিলাম। তখন একটা জিনিস আমি খেয়াল করি, আমার বিল্ডিংয়ের নিচে একটা আধ গলাকাটা কুকুর শুয়ে আছে। এই জিনিসটা লক্ষ্য করে আমি দৌড়ে আম্মুর কাছে চলে যাই। আমার আম্মুকে ওই কুকুরটা দেখার জন্য ডেকে নিয়ে আসি। আমার আম্মু কুকুরটাকে দেখে অবাক হয়ে যান। আম্মু বলেন, আধ গলা কাটা কুকুর তো বেঁচে থাকার কথা না, এই কুকুরটা বেঁচে আছে কিভাবে? আম্মু তাড়াতাড়ি করে বাড়িওয়ালাকে ডেকে নিয়ে আসেন। বাড়িওয়ালাও দেখে অবাক। তিনি বিষয়টা খুব সিরিয়াসলি নেন এবং হুজুর ডেকে নিয়ে আসেন। বলে রাখা ভালো যে আমাদের বাসার পাশেই ছিল একটা মসজিদ। হুজুর আসার পরে কুকুরটাকে দেখে তিনি অবাক হন। হুজুর বলেন, কুকুরটা হয়তো জিনে আসর করেছে। হুজুর বাড়িওয়ালাকে বললেন হালকা কুসুম পানি আনতে। বাড়িওয়ালা গরম পানি নিয়ে আসলেন। হুজুর সূরা পড়ে ওই গরম পানিতে ফুঁ দিলেন এবং ওই কুকুরটার গায়ে পানি ছিটানোর আগেই কুকুরটা মরে গেল। হুজুর ব্যাপারটা বুঝতে পারলেন না। বাড়িওয়ালা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? হুজুর কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন, জিন চলে গেছে, আপনারা সবাই এই কুকুরটিকে মাটিতে পুঁতে দিন। হুজুরের কথা মতো বাড়িওয়ালা দারোয়ান কুকুরটিকে পুকুরের পাশে মাটিতে পুঁতে দিল। এই বিষয় আমার আম্মুকে খুব ভয় পাইয়ে দেয়। তো আম্মু বিষয়টাকে গুরুত্ব দেননি। ওই রাতে আমরা খাবার শেষ করে ঘুমোতে গেলাম। আম্মু সবসময় রান্নাঘরে বাতি জ্বালিয়ে ঘুমাতেন। আমার আম্মু ছিলেন 5 ওয়াক্ত নামাজি। ফজরের আজানের আগেই আম্মুর ঘুম ভেঙে যায়। আম্মু খেয়াল করেন যে রান্নাঘরে বাতি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আম্মু ভাবলেন হয়তো বাতির ফিউজ নষ্ট হয়ে গিয়েছে। বিষয়টাকে তেমন গুরুত্ব না দিয়ে আম্মু যখনই শুবেন তখনই তার পাশে যা দেখলেন তা বলার মতো না। একজন সাদা পোশাক পরা মহিলা, তার সম্পূর্ণ শরীর লোমে ভরা, আর তার মুখটা দেখা যাচ্ছিল না কারণ তার চুলগুলো দিয়ে মুখ ঢাকা ছিল। আম্মু সেন্সলেস হয়ে যান। তার জ্ঞান ফিরে সকালে আম্মুকে জাগিয়ে তুলি এবং বলি, আম্মু, তোমার কি হয়েছিল? আম্মুর কাছ থেকে কোনো উত্তর পেলাম না। আম্মু গত রাতে যা দেখেছিল তা দুঃস্বপ্ন বলে এড়িয়ে যায়। পরদিন রাতেও ওই একই ঘটনা ঘটে এবং আম্মু আবার সেন্সলেস হয়ে যায়। আম্মুর জ্ঞান ফিরে দুপুরে। আম্মুর সেন্স ফিরছিল না বলে আমরা পাশের বাসার আন্টিকে ডেকে নিয়ে আসি। আমার আম্মু কিছুক্ষণ চুপ থাকার পর আন্টিকে সব ঘটনা খুলে বলেন। আন্টি বললেন, আমি আজ বিকেলের মধ্যে একটা হুজুর বা কবিরাজ বাসায় নিয়ে আসবো, আপনাদের চিন্তা করার দরকার নেই। আন্টির কথা মতোই বিকেলে কবিরাজ বাসায় নিয়ে আসা হলো। কবিরাজ প্রতিটি রুম ঝাড়ফুঁক করে পানি ছিটিয়ে বললেন, এই রুমটা
আপনি এক রাতের জন্য বন্ধ রাখবেন, কাউকে রুমে ঢুকতে দিবেন না। কবিরাজের কথা মতো আম্মু সকল নিয়ম পালন করলেন। আম্মু সকালে রুমের দরজা খোলার পর দেখলেন সেই সাদা পোশাক পরা অবয়ব এবং সেই আধ গলাকাটা কুকুরটা। সেই অবয়বটি আমার আম্মুকে বলে, অনেক বড় ভুল করেছিস তুই। এই কথা শুনে আম্মু আবার সেন্সলেস হয়ে যান। সেন্স আসার পর আম্মু ভাবেন এইটা হয়তো স্বপ্ন, কিন্তু আমার আম্মু সব সময় ভাবেন তার ভুলটা কি। এই কথা আম্মুকে সারাক্ষণ চিন্তায় রাখে।